যেটা দেখলাম সেটি হচ্ছে ডাইমেনশনের কি করে আমি ইউনিটের সঙ্গে ডাইমেনশনটাকে অ্যাটাচ করব, বা কি করে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনকে আমি তার ইউনিটে কনভার্ট করব, বা আরেকটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি কি করে পাবো, সেই জিনিসগুলো আমরা দেখলাম। এবং কতগুলি ফর্মুলা কিন্তু আমি এখানে দেখেও নিলাম বোর্ডে। এইবার আমরা কি করব, ডাইমেনশন অ্যানালিসিসের ইউজ কোন কোন জায়গাতে ডাইমেনশন অ্যানালিসিসটা আমাদের কিভাবে কাজে লাগে, কতটা ইম্পর্টেন্ট আমরা এখন অঙ্কগুলো যখন করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ধরো কোনো একটা পদ্ধতিতে একটা একককে নির্ণয় করা আছে, অর্থাৎ ধরো এসআই পদ্ধতিতে আমরা একটা একককে নির্ণয় করেছি। সাপোজ ধরে নিলাম আমি কার্যের একক কত এসআই পদ্ধতিতে, জুল, আর সিজিএস পদ্ধতিতে কত, আর্গ। তাহলে এসআই পদ্ধতিতে জুলের সঙ্গে সিজিএস পদ্ধতিতে আর্গের কি সম্পর্ক, অর্থাৎ একটা একক পদ্ধতির সাহায্যে আরেকটি একক পদ্ধতির সম্পর্ক নির্ণয় কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে কিন্তু করতে পারবো। তো কিভাবে করতে পারবো দেখো, তাহলে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ইউজ অফ ডাইমেনশন অ্যানালিসিস। এক নম্বর, একটি একক পদ্ধতি থেকে একটি নির্দিষ্ট একক পদ্ধতির সাহায্য থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। এই ক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা ইউজ করব সেটি হচ্ছে n, দিস ইজ এ সিম্পল ভ্যালু, অর্থাৎ এটি একটি সংখ্যা বেরোবে, এটা একটা সাধারণ একটা সংখ্যা, ইনটু বা প্রোডাক্ট অফ ডাইমেনশন অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে আমরা বললাম ইউ, ডাইমেনশন অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটি। তুমি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন, অর্থাৎ নাম্বার, প্লেন নাম্বার ইনটু ডাইমেনশন অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি কার্যের ক্ষেত্রে এটা একটা এক্সাম্পল দেখলে পরে জিনিসটা আরো আমাদের কাছে পরিষ্কার হবে। অর্থাৎ যদি এটাকে আমি ভাঙি তাহলে n1 u1 দ্যাট ইজ ইকুয়ালস টু n2 u2। কিরকম, ধরো ইউ এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা হচ্ছে একটা ডাইমেনশন। কার ডাইমেনশন, আমি সাপোজ একটা এক্সাম্পল নিই, the time u, that is the dimension of work, dimension of w। কত ডাইমেনশন অফ w? আমরা সবাই জানি ডাইমেনশন অফ w m স্কয়ার t টু দি পাওয়ার -2। তো আমি ধরে নিলাম u1 এটা একটা মেথড আর u2 এটা একটা মেথড, অর্থাৎ এটা হচ্ছে একটা একক পদ্ধতি এবং এটা হচ্ছে আরেকটি একক পদ্ধতি। যে কোনো একক পদ্ধতিতেই এই ফর্মুলাটা খাটবে। তাই যদি হয় তাহলে আমি ধরে নিলাম এসআই পদ্ধতিতে m1 ধরলাম, l1 ধরলাম আর t1 ধরলাম, আর সিজিএস পদ্ধতিতে m2 ধরলাম, l2 ধরলাম আর t2 ধরলাম। তাই যদি হয় তাহলে দেখো এইখানে কি দাঁড়াচ্ছে, n1 ইন্টু m1 l1 square t1 to the power -2, that is equals to n2 into m2 l2 square t to the power -2। তাহলে n1 by n2 কথাটির অর্থ m2 by m1, l2 by l1 square, t2 by t1
-2। অর্থাৎ এখন m2টা কোন একক ধরেছি আমি? সিজিএস। তাহলে এসআই পদ্ধতিতে m1 এর একক কি? 1 মিটার, 1 কেজি, 1 মিটার আর 1 সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম, 1 সেন্টিমিটার, 1 সেকেন্ড, তাই তো? তাহলে m2 হচ্ছে গ্রাম, তাই তো? তাহলে 1 গ্রাম, এটা গ্রাম এককে আমি কনভার্ট করছি সব। আর এটা কত? তাহলে 1 কেজি, তাহলে কেজি মানে কত? 1000, 1000। এটা কত? L2, L2 কত? 1 সেন্টিমিটার, তাহলে m1 এর রেসপেক্টে কত হবে? 100। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 100 এর স্কয়ার। এটা কত? 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড। অতএব এটা কি হবে? এটা কেটেই যাবে, তাই তো? তাহলে এটার কিন্তু আর কোনো ভ্যালু দাঁড়াচ্ছে না, কারণ t2 টু দি পাওয়ার -2 বাই t2 টু দি পাওয়ার -1 যা থাকবে এটা একই থাকছে যেহেতু, অর্থাৎ কাটাকাটি করে 1/1, অর্থাৎ 1 টু দি পাওয়ার -2 দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো 1। তাহলে এইখানে দেখার বিষয় হচ্ছে এটা মানে কি? 10 টু দি পাওয়ার -3 ইনটু এটা মানে কত? 10 টু দি পাওয়ার -4 দ্যাট ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 কত? -7। তার মানে n1 বাই n2 এই রেশিওটা কত? 10 টু দি পাওয়ার -7। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটাই হলো আমাদের সম্পর্ক। তাহলে দেখো কিভাবে আমরা অতি সহজেই কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস করে একটি একক পদ্ধতির সাহায্য থেকে অন্য একটি একক পদ্ধতিতে আমরা কি করতে পারি? রূপান্তরিত করে নিতে পারি। ঠিক আছে? ঠিক সেরকম ডাইমেনশন অ্যানালিসিসের আরেকটি ইউজ কি? আরেকটি ইউজ হচ্ছে যে কোনো ফিজিক্যাল রিলেশন, যেরকম ধরো কোনো একটা রিলেশন দিয়েছে আমাকে যে সাপোজ v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2ax, এটা একটা ফিজিক্যাল রিলেশন দিয়েছে একটা ফিজিক্সের। তো এই রিলেশনটা কি ঠিক আছে? এটা চেক করব। ডাইমেনশনালি চেক করা যায় যে রিলেশনটা ঠিক আছে কিনা। দেখি তাহলে আমাদের নেক্সট আরেকটি ইউজ কি? কোন সমীকরণের নির্ভুলতা প্রমাণ, কোন সমীকরণের নির্ভুলতা প্রমাণ। ধরো সমীকরণটি হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা তো এই সম্পর্কটা দেখেছি একটু আগে, a ইজ ইকুয়ালস টু যদি b প্লাস c হয় তাহলে ডাইমেনশন অফ a ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ b ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ c। ডাইমেনশন অফ a দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ b দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ c। এটা হতেই হবে। তাহলে আমরা বলতেই পারি যে v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। এটা তখনই ঠিক হবে যদি দেখি আমরা যে v স্কয়ারের যা ডাইমেনশন u স্কয়ারেরই একই ডাইমেনশন এবং 2as এটাও একই ডাইমেনশন। তাহলে এবার কোনটা কি সেটা আমাদের জেনে নেওয়া যাক। v এটাও কিন্তু একটা গতিবেগ, এটা আমরা সেই সমীকরণের অন্তিম গতিবেগ বলে চিনি আমরা। অন্তিম বেগ u এটাও বেগ কিন্তু এটা প্রাথমিক বেগ বলে চিনি। আর a হচ্ছে ত্বরণ আর s হচ্ছে দূরত্ব বা সরণ। তাহলে ডাইমেনশন অফ v স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত? v এর ডাইমেনশন কত? l t ইনভার্স, তাহলে l স্কয়ারের ডাইমেনশন l স্কয়ার t টু দি পাওয়ার -2। ডাইমেনশন অফ u স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু u যেহেতু ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশন l t ইনভার্স স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু l স্কয়ার t টু দি পাওয়ার -2। ডাইমেনশন অফ 2as, দেখো 2 হচ্ছে একটা সংখ্যা,
সংখ্যার তো কোনো ডাইমেনশন হয় না, বলেছি আমি যে সংখ্যার কোনো ডাইমেনশন হবে না, তাহলে সংখ্যার ডাইমেনশন লেস, অর্থাৎ এটা 1 ধরে নিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে ডাইমেনশন লেস কথাটির অর্থ 1 ধরে নিতে হবে। তাহলে এ, তাহলে ডাইমেনশন অফ এ, এর ডাইমেনশন মানে কি? এ ত্বরণ, তাহলে ত্বরণের ডাইমেনশন কি? l t টু দি পাওয়ার -2 ইনটু s, s অর্থাৎ l দূরত্ব, তার মানে l এর ডাইমেনশন। তাহলে দেখো তো এটা কত হলো? l স্কয়ার ইনটু t টু দি পাওয়ার -2, অর্থাৎ দেখো তোমরা যে v স্কয়ারেরও যার ডাইমেনশন, u স্কয়ারেরও একই ডাইমেনশন এবং 2as তার ডাইমেনশনও একই। অতএব আমরা বলতে পারি এই সমীকরণটি ঠিক আছে ডাইমেনশনালি। ডাইমেনশনালি সমীকরণটা কি আছে? ঠিক আছে। অর্থাৎ এদের ডাইমেনশনালি চেক করে দেখা গেল যে এই সমীকরণটা ঠিক, কারণ এরও যা ডাইমেনশন, এরও তার ডাইমেনশন, আর এরও তার ডাইমেনশন। আর এটা আমরা কোত্থেকে পাই? এই ফর্মুলা থেকে। অর্থাৎ যে কোনো দুটো ডাইমেনশন সমান না হলে যেমন যোগ করতে পারবো না, আর যোগ করে যেটা পাবো সেটা অবশ্যই এদেরও দুজনেরই ডাইমেনশনের একই ডাইমেনশন হতে হবে। পরিষ্কার? বেশ। এইবার আমরা আরেকটা ইউজ দেখবো ডাইমেনশন অ্যানালিসিস। সেটা কি? বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয়। ধরো কোনো একটা, তোমরা তো জানো না বা অনেক হয়তো জেনে থাকতেও পারো, সরল দোলক। সরল দোলক অর্থাৎ সিম্পল পেন্ডুলাম। তো সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড অর্থাৎ দোলনকাল, টাইম পিরিয়ড টি, এটা কি কি জিনিসের উপর নির্ভর করে? কি কি জিনিসের উপর? ওখানে কি কি জিনিস যুক্ত রয়েছে সেটা আগে দেখে না যাক। সরল দোলকের যে দোলকটা আছে সেই পিণ্ডটা একটা সুতোর সাহায্যে ঝোলানো থাকে। সরল দোলক বলতে একটা সিম্পল পেন্ডুলাম ধরে নিলাম, ঠিক এই কনসেপ্টে। একটা পিণ্ড আছে, বব আছে এম মাসে, এবং তার লেন্থ হচ্ছে এল, কার্যকরী দৈর্ঘ্যটা। তো দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এম এর উপর নির্ভর করে, আর কি? এটা যেহেতু ফ্রি সাসপেনশন, অর্থাৎ এখানে নিচে কোনো সাপোর্ট থাকে না, অর্থাৎ এখানে সবসময় একটা কি করে? গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে এই তিনটির উপরে নির্ভর করে। কিন্তু কিভাবে নির্ভর করে? টি এর সঙ্গে কিভাবে টি এর সঙ্গে এল কিভাবে সম্পর্কযুক্ত, বা এম কিভাবে সম্পর্কযুক্ত, বা জি কিভাবে সম্পর্কযুক্ত, এটা আমরা এখন দেখব। এটা কিভাবে দেখা যেতে পারে সম্পর্ক না জেনেও ডাইমেনশনালি অ্যানালিসিস করে আমরা বলতে পারবো। এটা কি করে দেখি তাহলে একটু। তাহলে এই মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেথড, যেটা করব যে মেথডটা খুব ভালো করে কিন্তু তোমরা খেয়াল করবে। দেখো, যখন দেখবে যে কোনো ভৌত রাশির সঙ্গে আর কয়েকটা ভৌত রাশির আমরা সম্পর্ক নির্ণয় করতে চলেছি, তখন যেটা সম্পর্ক যুক্ত, অর্থাৎ যেমন এখানে দোলনকালটা এখানে কার কার উপর নির্ভর করবে? এল, এম আর জি। তাহলে যাদের উপর নির্ভর করবে তাদেরকে রাইট হ্যান্ড সাইডে রাখো, এম, এল এবং জি। আর কোনটা নির্ভর করছে? টি। তাহলে টিটা ডিপেন্ড করছে, টিটা লেফট হ্যান্ড সাইডে রাখো। তাহলে টি কি করবে? এবার মাঝখানে একটা প্রপোর্শনাল চিহ্ন দেবে। টি কার সাথে সমানুপাতিক? না, মাসের সঙ্গে সমানুপাতিক। কিন্তু কেমন ভাবে সমানুপাতিক আমরা জানি না বলেই এর মাথায় একটা পাওয়ার দিলাম, এ ইন্টু এল। এল এর মাথায় একটা পাওয়ার দিলাম, দৈর্ঘ্যের সঙ্গে কি করে সম্পর্কযুক্ত জানি না, তাই জন্য এর মাথায় একটা পাওয়ার ইউজ করলাম, এল টু দি পাওয়ার বি। এবং জি, জি এর মাথায় আমরা কি করলাম? পাওয়ার দিলাম সি। তাহলে আমরা যদি এখন এ, বি আর সি এই তিনটের ভ্যালু বের করতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা বলে দিতে পারবো যে কি হবে সম্পর্কযুক্ত, স্কোয়ারের সঙ্গে, না একঘাত, না -2, না +3, কোনটা দেখে নেওয়া যাক এবার। তাহলে টি দ্যাট, তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠাতে গেলে কি করতে হবে? আমাদের একটা ধ্রুবক নিতে হবে। যে ধ্রুবকটা আমরা এখানে নিই সেটা মনে রাখবে, এটা কিন্তু ডাইমেনশন লেস, অর্থাৎ মাত্রাহীন ধ্রুবক এখানে নেওয়া হয়। কিন্তু
এটা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস পদ্ধতির কিন্তু একটা এরর বলতে পারি আমরা, একটা লিমিটেশন বলতে পারি। এরর কথাটা ভুল হবে হয়তো, লিমিটেশন মানে একটা সীমাবদ্ধতা। যে ডাইমেনশন অ্যানালিসিস পদ্ধতির সাহায্যে সম্পর্ক নির্ণয় করা যায় ঠিকই, কিন্তু কিছু ধ্রুবক আছে যে ধ্রুবকগুলোর ভ্যালু কিন্তু আমরা বলতে পারবো না। সেগুলো যখন লিমিটেশন যখন আলোচনা করবো তখন আমি বলে দেবো। এটা কনস্ট্যান্ট ইন্টু m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b আর g টু দি পাওয়ার c। তাহলে দেখো আমরা তো এই সম্পর্কটা তো জানি সবাই যে a ইজ ইকুয়ালস টু b ইন্টু c যদি হয় তাহলে ডাইমেনশন অফ a দ্যাট ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ b ইন্টু c। তাহলে এখানে সেই ফর্মুলাটা লাগাবো। তাহলে ডাইমেনশন অফ t দ্যাট ইজ ইকুয়ালস টু বলতে এটা ডাইমেনশন তো ডাইমেনশনলেস লিখবো না। ডাইমেনশন অফ m টু দি পাওয়ার a, ডাইমেনশন অফ l টু দি পাওয়ার b, ডাইমেনশন অফ g টু দি পাওয়ার c। তো ডাইমেনশন অফ t, টিটাকে আমরা কি বলেছি? দোলনকাল অর্থাৎ সময়, দোলনকাল অর্থাৎ সময়। তাহলে এই ডাইমেনশন কত? ক্যাপিটাল টি। তাহলে ডাইমেনশন অফ টি, কিন্তু এই ডাইমেনশনটা হচ্ছে খালি অর্থাৎ শুধু ক্যাপিটাল টি। তার মানে এখানে কিন্তু কোনো দৈর্ঘ্য নেই, কোনো লেন্থ নেই। তাই জন্য আমরা কি করতে পারি, এখানে এম লিখবো আছে, এলও লিখবো আছে, কিন্তু এম টু দি পাওয়ার 0 আর এল টু দি পাওয়ার 0, আর দোলনকাল যেহেতু পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1। ক্লিয়ার? দোলনকাল যেহেতু সময় অর্থাৎ সময়ের মাত্রা খালি ক্যাপিটাল টি, আর এখানে অন্য কোনো কিছুই নেই, অন্য কোনো কিছুর উপরে নির্ভর করে না, তো আমরা লিখবো নির্ভর করে, কিন্তু বাট পাওয়ারটা কি দিব? 0। এখানে দোলনকালের জায়গায় যদি অন্য কোনো ভৌত রাশি থাকতো তাহলে সেটার ডাইমেনশন যা থাকতো আমি তাই লিখতাম। যেহেতু দোলনকালের ডাইমেনশন অনলি টি টু দি পাওয়ার 1, তাই আমি টি টু দি পাওয়ার 1 লিখে তার সঙ্গে এল টু দি পাওয়ার 0 লিখলাম, এম টু দি পাওয়ার 0 লিখলাম। ওকে। ডাইমেনশন অফ এম, এম এর ডাইমেনশন কি? এম এর ডাইমেনশন হচ্ছে অনলি এম, মাস। তাহলে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, কারণ দৈর্ঘ্যের ডাইমেনশন এল টু দি পাওয়ার বি। আর ডাইমেনশন অফ জি টু দি পাওয়ার সি, জি মানে জি কথাটার অর্থ হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, ত্বরণের ডাইমেনশন কত? এল টি টু দি পাওয়ার -2, তাহলে হোল টু দি পাওয়ার সি। তাহলে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি আর এল টু দি পাওয়ার সি, টি টু দি পাওয়ার -2c। তাহলে এখন তোমরা যদি এটাকে ইন্টু এল টু দি পাওয়ার বি প্লাস সি আর টি টু দি পাওয়ার -2c এটা লিখতেই পারি। এবার আমরা ফর্মুলা অফ ইন্ডেক্স কাজে রাখবো ম্যাথমেটিক্সে। দেখো এখানেও এম রয়েছে, এখানেও এম রয়েছে, এখানেও এল রয়েছে, এখানেও কিন্তু এল রয়েছে, এখানেও টি রয়েছে, এখানেও টি রয়েছে। তাহলে এইখানে যে সমস্ত রাশিগুলো রয়েছে এখানেও সেই সমস্ত রাশিগুলো রয়েছে, এবং মাঝখানে কি চিহ্ন আছে? ইকুয়ালস টু। তাই যদি হয় অবশ্যই এটা হতেই হবে যে এর মাথায় যে পাওয়ার আছে এই মাথারও একই পাওয়ার, এটা সমান হতে হবে। এল টু দি পাওয়ার 0 যদি থাকে তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি অলসো 0 হতে হবে। অর্থাৎ আমি লিখতেই পারি এখান থেকে a is equals to 0, b plus c that is equals to also 0, আর কি? আর হচ্ছে -2c that is equals to only 1। তাহলে c is equals to আমরা কি লিখতে পারি বলতো? c is equals to -half। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? c এর মান যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে b is equals to পাচ্ছি +half, অর্থাৎ b is equals to +half একটা ভ্যালু পেলাম, c is equals to -half একটা ভ্যালু পেলাম, a is equals to 0 একটা ভ্যালু পেলাম। পরিষ্কার? তাহলে আমরা দেখো আমরা দেখতে পাচ্ছি a is equals to 0 পাচ্ছি, b is equals to +half, c is equals to -half। তাহলে আমাদের কাজই ছিল বা আমাদের টার্গেটই ছিল এটা যে a b c এর ভ্যালু বের করা। তাহলে a b c যখন ভ্যালু বের করে নিব আমরা, তাহলে দেখো যে আমরা কি পেলাম। তাহলে আমরা পেলাম হচ্ছে t is proportional to m to the power 0, অর্থাৎ মাসের উপর নির্ভরই করছে না। তাহলে সরল দোলকের দোলনকাল মাসের উপর নির্ভরই করে না। l to the power +half
আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল বাই জি, অর্থাৎ তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক এবং অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই যে সম্পর্কটা দেখো, আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে এই রিলেশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরকম প্রত্যেকটা রিলেশনই আমরা কি করতে পারি, ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিসের একটা ইউজ। আর একটা জিনিস আমরা এখন শিখবো, সেটা হচ্ছে আমরা তো এখানে দেখে নিয়েছি যে ফান্ডামেন্টাল ইউনিটটা কি, মাস, লেন্থ আর টাইম, এই তিনটে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট, তাই তো? এখন যদি দেখা যায় যে ফান্ডামেন্টাল ইউনিটটা চেঞ্জ করে দিলাম, ইচ্ছা হলো আমার যে ফান্ডামেন্টাল ইউনিটটাকে দৈর্ঘ্য ভর সময় না ধরে বেগ, ত্বরণ, ইচ্ছা হলো, আর ধরো হচ্ছে বল, একে ধরো আমি ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ধরবো, বেগ, ত্বরণ আর বল, এটাকে। তাহলে বেগকে আমি ধরলাম ভি দিয়ে, ক্যাপিটাল ভি। ত্বরণটাকে আমি ধরলাম হচ্ছে ক্যাপিটাল এ, আর বলটাকে আমি ধরলাম হচ্ছে ক্যাপিটাল এফ। কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু সেটা নয় কিন্তু, যে মাসের পরিবর্তে বেগ ধরলাম, এল এর পরিবর্তে ত্বরণ ধরলাম, টি এর পরিবর্তে বল ধরলাম, সেটা নয় কিন্তু। যেরকম ওখানে ছিল যে তিনটে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক এখানে এরকম আমরা বললাম যে এখানে তিনটে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে ত্বরণ, একটা হচ্ছে বল, এই তিনটে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির রেসপেক্টে আমি বললাম যে মাসের ডাইমেনশন নির্ণয় করো, ডাইমেনশন অফ মাস ইভালুয়েট করো। পরিষ্কার? ঠিক এই আগের যে পদ্ধতিটা আমরা শিখেছি তার কেই আমরা ইউজ করব এই পদ্ধতিতে। কিভাবে ইউজ করব দেখো। তাহলে আমরা দেখছি এটা কনফার্ম যে এই তিনটের রেসপেক্টে আমাকে এটা বের করতে হবে, তাই তো? তাহলে কাদের রেসপেক্টে? এই তিনটের রেসপেক্টে আমাকে এইটা বের করতে হবে। তাহলে মাসকে বের করতে হবে কাদের রেসপেক্টে? ইন টার্মস অফ ভি, এ আর এফ। তাহলে অর্থাৎ মাস লেফট হ্যান্ড সাইডে থাকুক, প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি আর এফ টু দি পাওয়ার সি। বাস, ভেরি সিম্পল। এইবার আমাদের আরেকটা জিনিস একটু দেখে রাখতে হবে যে আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো ধরেছি এদের এমএলটি এর রেসপেক্টে ডাইমেনশনটা কত ছিল। যেরকম ডাইমেনশন অফ ভি উইথ এমএলটি রেসপেক্ট, এমএলটি এর রেসপেক্টে ডাইমেনশন অফ ভি দ্যাট ইজ ইকুয়ালস টু এলটি ইনভার্স। ত্বরণের ডাইমেনশন, ডাইমেনশন অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর বল অর্থাৎ ডাইমেনশন অফ এফ, এর ডাইমেনশন হচ্ছে কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখন আমরা ঠিক আগের অঙ্কটা যেরকম করেছিলাম সেরকমই করব। তাহলে এম ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ভি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি। তাহলে এম এর ডাইমেনশন কি? that is equals to dimension of v to the power a, অর্থাৎ v এর ডাইমেনশন l t ইনভার্স হোল টু দি পাওয়ার a, l t to the power minus 2 হোল টু দি পাওয়ার b, আর m l t to the power minus 2 হোল টু দি পাওয়ার c. that means l to the power a t to the power minus a, l to the power b t to the power minus 2b, m to the power c, l to the power c, t to the power minus 2c. এখন আমি l গুলো একদিকে, t টা একদিকে, m টা একদিকে নিয়ে নেব। তাহলে m to the power, সরি উপরে লিখছি,
ডাইমেনশন অফ এম দ্যাট ইজ ইকুয়ালস টু এম। আর মাসের ডাইমেনশন যেহেতু শুধু এম, তাহলে এখানে এলও নেই টিও নেই, কিন্তু আছে কি হবে এম টু দি পাওয়ার 0 আর টি টু দি পাওয়ার 0। ব্যাস, তাহলে এখানে এটা সাজিয়ে নিব। তাহলে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 দ্যাট ইজ ইকুয়ালস টু এম টু দি পাওয়ার সি, এল টু দি পাওয়ার এ বি সি, তার মানে এ প্লাস বি প্লাস সি, আর টি টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস 2b আর মাইনাস 2c, রাইট? বেশ, তাহলে এবার দেখো, তাহলে আমরা বলতে পারি c ইজ ইকুয়ালস টু 1, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের তুলনা করি, আর লিখতে পারবো a প্লাস বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0, আর কি লিখতে পারবো মাইনাস এ মাইনাস 2b মাইনাস 2c দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো 0। তাহলে আমাদের কি করণীয় দেখো, c ইজ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমরা এখানে কি পাই a প্লাস b দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি মাইনাস 1। তাহলে এখানে দেখো আমরা কি জিনিস পাচ্ছি মাইনাস a মাইনাস 2b, আমি এখানে প্লাস নিয়ে নিলাম, সরি এটাকে সাজাচ্ছি একটু, মাইনাস a মাইনাস b মাইনাস b দ্যাট ইজ ইকুয়ালস টু 2c, অর্থাৎ মাইনাস কমন নিলে a প্লাস b মাইনাস b দ্যাট ইজ ইকুয়ালস টু 2c মানে কত, c মানে 1, তার মানে 2, তাহলে a প্লাস b মানে কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর মাইনাস অফ মাইনাস 1 মাইনাস b দ্যাট ইজ ইকুয়ালস টু 2, তাহলে এটা কত হচ্ছে প্লাস 1 মাইনাস b দ্যাট ইজ ইকুয়ালস টু 2, তাহলে b ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1, তার মানে b ইজ ইকুয়ালস টু মাইনাস 1 পেলাম, b ইজ ইকুয়ালস টু মাইনাস 1 পেলাম, c ইজ ইকুয়ালস টু 1 পেয়েছি। তাহলে a ইজ ইকুয়ালস টু কত, তাহলে আমরা এখানে পেয়ে যাব, তাহলে a আর b আর c এর ভ্যালু যদি আমি এখানে বসাই, a দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস b, মাইনাস 1 আর b এর মান মাইনাস 1 মানে প্লাস 1, তাহলে দাঁড়াচ্ছে কত 0, তাই তো? একটু চেক করে নেওয়া যাক, মাইনাস 1 মাইনাস b, b এর মান b এর ভ্যালু বেরিয়েছে আমাদের এখানে মাইনাস 1, যদি ভুল না হয়ে থাকে ক্যালকুলেশনে, তাহলে হয়ে গেল a ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এর ভ্যালু পেলাম আমরা 0। তাহলে আমরা একটু আগে দেখেছি m, তাহলে m ইজ ইকুয়ালস টু, তাহলে ডাইমেনশন অফ a, তাহলে কত হবে, তাহলে ডাইমেনশন অফ m উইথ রেসপেক্ট টু v a and f দ্যাট ইজ ইকুয়ালস টু, এই রিলেশনে বসাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু v টু দি পাওয়ার a, a মানে 0, a টু দি পাওয়ার b অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস 1, আর কি c অর্থাৎ f টু দি পাওয়ার c অর্থাৎ f টু দি পাওয়ার প্লাস 1। তাহলে m এর ডাইমেনশন উইথ রেসপেক্ট টু v a and f দেখো বেরিয়ে গেল। তাহলে আমরা ঠিক এর আগের যে প্রবলেমটা করেছিলাম সেই প্রবলেমটাই ইউজ করে যদি আমরা ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে কিভাবে যে কোনো অন্য আরেকটি ডিরাইভড ইউনিটকে আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার যে জিনিসটা বলছিলাম, এই যে ডাইমেনশন অ্যানালিসিস, এর তো অনেক ইউজ আমরা দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ ইউজ, এগুলো আমাদের খুবই কাজে লাগবে, কিন্তু এর লিমিটেশনগুলো আমাদের জানতে হবে। লিমিটেশনটা কি? যেরকম একটা লিমিটেশন তোমাদের বললাম যে যে সমস্ত ধ্রুবক আছে, কিছু ধ্রুবক আছে যাদের মান আমরা জানি না, সেগুলো কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস থেকে পাওয়া যায় না। যেরকম t that is equals to 2 pi into root over L by G, হ্যাঁ যেরকম t is equals to 2 pi root over L by G, কিন্তু এর আগে যেখানে আমরা প্রমাণ করেছিলাম বা দেখেছিলাম যে t that is proportional to root over L by G, এখানে কিন্তু যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা কিন্তু আমি ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে কিন্তু বের করতে পারিনি, কিন্তু এটাই আমার সীমাবদ্ধতা, লিমিটেশন। এই সমস্ত জিনিস আমরা ডাইমেনশন অ্যানালিসিস থেকে কিন্তু অ্যাকুরেট পাবো না। আর একটা জিনিস, যেরকম নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমরা জানি F is equals to
জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জিটা কি? জিটা কিন্তু একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, কিন্তু এর কি আছে? এর ডাইমেনশন আছে। তাহলে মাত্রা আছে, মাত্রা আছে, এককও আছে এই ডাইমেনশন, এই ধ্রুবকটি, কিন্তু এর মান যে এই যে জিটা, এই জিটা কখনোই কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস করে কিন্তু এই জিটা পাওয়া যাবে না। আমরা যেটা পেতে পারি বা পাবো যেটা ডাইমেনশন অ্যানালিসিস করে, এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার, কিন্তু আমরা কখনোই জি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো না বাই ইউজিং দ্য মেথড অফ ডাইমেনশন অ্যানালিসিস। এই সমস্ত লিমিটেশন গুলো কিন্তু আমাদের ডাইমেনশন অ্যানালিসিসে রয়েছে। তো বেশ, এই ছিল আমাদের একটি ছোট্ট রিপ্রেজেন্টেশন অফ ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যানালিসিস। আমরা নেক্সট ভিডিওতে ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যানালিসিসের প্রবলেম নিয়ে আলোচনা করব কিছু।